খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে হাইড্রোজেন বন্ধন। বা বলা হয় হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি না, যদি কোনো একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক পরমাণুর সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু যুক্ত থাকে, যেমন ধরো আমি বললাম এই X এই H, যেখানে এই Xটা হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, অর্থাৎ যদি কোনো একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে আমার হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে কি হবে দেখো, যেহেতু এটা উচ্চ তড়িৎ ঋণাত্মক, সেই জন্য এর যে বন্ধন ইলেকট্রন জোড়টা সেটা কি হবে আমার বেশি করে x এর দিকে থাকবে, কারণ x এর থেকে বেশি করে টেনে রাখবে, যার ফলে কি হবে এই x টা হয়ে যাবে ডেল্টা মাইনাস, তাহলে এইটা কি হবে ডেল্টা প্লাস, তার মানে এই বন্ডটা হয়ে যাবে ডাইপোল বন্ড বা দ্বিমেরু, অর্থাৎ মলিকুলটা তখন, অর্থাৎ এর মধ্যে দুটো আলাদা আলাদা মেরু তৈরি হবে, এক পাশটা আমার পজিটিভ মেরু, এই পাশটা আমার হচ্ছে নেগেটিভ মেরু। এরপর এই জিনিসটার সঙ্গে যদি আর এক মলিকুল x মানে এইটা থাকে, অর্থাৎ x H, তাহলে কি হবে এইখানেও একটা ডেল্টা মাইনাস হবে, এইখানেও ডেল্টা প্লাস হবে। এবার দেখো যখনই এই দুটো মলিকুল পরস্পর কাছাকাছি আসবে, তখন কি হবে না এই হাইড্রোজেনের প্লাস চার্জের সঙ্গে মানে ডেল্টা প্লাসের সঙ্গে আর একটা মলিকুলের x এর ডেল্টা মাইনাসের একটা আকর্ষণ হবে। তাহলে কি হবে, আকর্ষণ হওয়ার ফলে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে। এই যে বন্ধন, এটাকেই বলছি আমরা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? তাহলে এটাকেই বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। এইটা বা এইটা, এইগুলো কিন্তু আমার একটা সমযোজী বন্ধন, কিন্তু এইটা হচ্ছে আমার একটা হাইড্রোজেন বন্ধন। এবং হাইড্রোজেন বন্ধনকে কিন্তু আমরা এরকম একটা লাইনের সাহায্যে প্রকাশ করব না, একে আমরা এরকম ডট 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 দিয়ে লিখব। তাহলে এবার প্রশ্ন যে হাইড্রোজেন বন্ধনটা তাহলে তৈরি হচ্ছে কিভাবে না, যদি কোনো একটা হাইড্রোজেন পরমাণু কোনো একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকে, সে আমি এখানে বললাম X, তাহলে কি হবে না সেই পার্টিকুলার সমযোজী বন্ধনে একটা তার মধ্যে আয়নীয় ক্যারেক্টার জেনারেট করবে, অর্থাৎ সেখানে H টা ডেল্টা প্লাস হয়ে যাবে এবং আমার X টা ডেল্টা মাইনাস হয়ে যাবে। এরপর অন্য যদি আরেকটা মলিকুল ওই সেটা আমার হতে পারে সেম মলিকুল, অথবা অন্য একটা মলিকুল হতে পারে, ধরো আরেকটা মলিকুল হতে পারে এরকম OH, যেখানে OI টাও অবশ্যই হতে হবে উচ্চ তড়িৎ ঋণাত্মক। তাহলে কি হবে না এই আমার এই পার্টিকুলার হাইড্রোজেনের সাথে আর একটা মলিকুলের X বা Y এর মধ্যে যে বন্ধন তৈরি হবে, এটাকেই বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। দেখো এখানে অ্যাকচুয়ালি বন্ধনটা হচ্ছে দুটো অপোজিট চার্জের মধ্যে, একটা প্লাস চার্জ আর একটা মাইনাস চার্জ, সেই জন্য হাইড্রোজেন বন্ধনটা অ্যাকচুয়ালি হয়, এটা অ্যাকচুয়ালি এখানে স্থির তড়িৎ আকর্ষণ বল, অর্থাৎ দুটো অপোজিট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স। এবার সমযোজী বন্ধনের থেকে কিন্তু হাইড্রোজেন বন্ধন দুর্বল হয়, ঠিক আছে? কারণ যেহেতু সমযোজী বন্ধনের ক্ষেত্রে দুটো নিউক্লিয়াস পরস্পর কাছাকাছি থাকে, ফলে এখানে কিন্তু সমযোজী বন্ধনের থেকে হাইড্রোজেন বন্ধন কিন্তু আমার দুর্বল হয়। তাহলে এই আমার ব্যাপারটা বুঝতে পারলে যে হাইড্রোজেন বন্ধনটা তৈরি হয় কিভাবে। এবার এখানে প্রশ্ন এই যে বললাম X বা Y, তাহলে কি হতে হবে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, মানে কি সাধারণত X টা হয় পর্যায় সারণীর একেবারে ডান দিকে যে মৌলগুলো আছে, মানে নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, অথবা কোনো একটা হ্যালোজেন হতে পারে। হ্যালোজেন মানে সেটা আমার ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এইগুলো।
অর্থাৎ এইরকম যদি কোনো একটা উচ্চ তড়িৎ-ঋণাত্মক মৌলের সঙ্গে আমার হাইড্রোজেন যুক্ত থাকে, তাহলে সেখানে ওই পার্টিকুলার হাইড্রোজেনের সঙ্গে আরেক মলিকুলের এই এন বা ও বা এফ এর মধ্যে যে বন্ধন আছে তাকেই বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। যেমন ধরো আমি যদি এরকম করি যে দু মলিকুল আমার এইচ এফ আছে, এই একটা এইচ এফ, আর একটা ধরো আমি এটাকে একটু ধরো এই একটা আমার এইচ এফ লিখলাম, তাহলে এখানে কি হবে, হাইড্রোজেনের থেকে ফ্লোরিনটা মোর ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য ফ্লোরিনটা হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হবে ডেল্টা প্লাস। তাহলে আর এক মলিকুল ধরো আমার এখানে এইচ এফ আছে এইরকম, তাহলে এখানে এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে এই এইচ এর সঙ্গে এই এফ এর যে প্লাস মাইনাসের মধ্যে কি হবে না আমার একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। আচ্ছা, এবার তার মানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হওয়ার শর্তগুলো কি কি, এর কয়েকটা শর্ত। তাহলে আমরা এবার জানবো যে কন্ডিশন অফ হাইড্রোজেন বন্ডিং। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত। ফার্স্ট শর্ত হচ্ছে হাইড্রোজেনকে কোনো একটি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আমার হাইড্রোজেনকে কোনো একটা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন বা কোনো একটা হ্যালোজেনের সঙ্গে যুক্ত থাকতে হবে। দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে যে এই যে তড়িৎ ঋণাত্মক মৌলটা থাকবে, এই তড়িৎ ঋণাত্মক মৌল অর্থাৎ যার সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত থাকবে, এই তড়িৎ ঋণাত্মক মৌলটিকে আকারে ছোট হতে হবে। অর্থাৎ এই তড়িৎ ঋণাত্মক মৌলটা আকারে যত ছোট হবে তত কি হবে, হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী। আর কি, আর হচ্ছে যে এই যে বললাম যে আমার হাইড্রোজেন পরমাণুটা যে অ্যাটমের সঙ্গে যুক্ত আছে, যেটাকে আমরা এখানে এক্স বা ওয়াই বললাম, সেই এক্স বা ওয়াই এর ক্ষেত্রে অবশ্যই একটি হলেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। তাহলে হাইড্রোজেন পরমাণুটি যার সঙ্গে বন্ধন করবে তার কমপক্ষে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। এই তিনটে প্রধান শর্ত একটা হাইড্রোজেন বন্ধন গঠিত হয়। ফার্স্ট হচ্ছে হাইড্রোজেনকে কোনো একটি উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সঙ্গে যুক্ত হতে হবে। সেগুলো কি হতে পারে, আমার নাইট্রোজেন, সাধারণত হয় আমার নাইট্রোজেন, অক্সিজেন বা কোনো একটা কি বলবো, কোনো একটা হ্যালোজেন মৌল। এছাড়া কি হতে হবে না, তড়িৎ ঋণাত্মক মৌলটিকে আকারে খুবই ছোট হতে হবে। অর্থাৎ যত ছোট হবে তত কি হবে না, আমার হাইড্রোজেন বন্ধন তত বেশি সুদৃঢ় হবে। আর হচ্ছে হাইড্রোজেন পরমাণুটি যার সঙ্গে বন্ধন করবে তার কমপক্ষে অন্তত একটা হলেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। অর্থাৎ তোমরা জানো যে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন এদের যে সমস্ত যৌগ হয় সেখানে কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। নাইট্রোজেনের ক্ষেত্রে একটা থাকে, অক্সিজেনের ক্ষেত্রে দুটো থাকে, ফ্লোরিন, ব্রোমিন এই সমস্ত
মৌলের ক্ষেত্রে কিন্তু 3টে করে থাকে, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম একটা হলেও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। ওকে, আচ্ছা এরপরে বলি যে হাইড্রোজেন বন্ধন তাহলে কয় প্রকার হয় সাধারণত। তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলি, এরকম হাইড্রোজেন বন্ধন, ধরো আমার জলের মলিকুল আছে এরকম, তাহলে জলের ক্ষেত্রে এই অক্সিজেনটা ডেল্টা মাইনাস হবে, ডেল্টা প্লাস হবে, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান হাইড্রোজেন। তাহলে কি হবে, এরকম, তাহলে এইটা ডেল্টা মাইনাস, এইটা ডেল্টা প্লাস, আবার এইটা ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, তাহলে কি হবে দেখো, এর সঙ্গে এর হাইড্রোজেন বন্ধন হবে, আবার এর সঙ্গে আবার কি হলো দেখো, এর সঙ্গে এর হাইড্রোজেন বন্ধন হবে। তো দেখো এইখানে কিছু দেখো, এখানে অক্সিজেন আর অর্থাৎ এই হাইড্রোজেনের সঙ্গে এর অর্থাৎ এর সঙ্গে এর অর্থাৎ এইভাবে কিন্তু অসংখ্য জলের মলিকুল আমার হাইড্রোজেন বন্ধনের সাহায্যে একভাবে যুক্ত আছে, অর্থাৎ এগুলোকে বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। এবার বলি হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদ কিরকম, কয় প্রকার। হাইড্রোজেন বন্ধনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, বা বলা হয় ইংরেজিতে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। আর একটা হচ্ছে আণবিক হাইড্রোজেন বন্ধন, বা বলা হয় ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। তাহলে দেখো হাইড্রোজেন বন্ডকে আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, বা বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, বা বলা হয় ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এবার তাহলে প্রথমে আসি আন্তঃআণবিক মানে কি, ইন্টারমলিকুলার মানে কি, ইন্টারমলিকুলার মানে দুটি আলাদা মলিকুল, মানে দুটি আলাদা মলিকুল বা অণু, ঠিক আছে। তার মানে দেখো আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন মানে যে সমস্ত হাইড্রোজেন বন্ধন দুটো আলাদা আলাদা অণুর মধ্যে সংগঠিত হয় তাদেরকে বলবো আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। যেমন যে এক্ষুনি বললাম যে দুটো জলের মলিকুল, মানে আলাদা আলাদা মিন্স মানে এখানে দুটো মলিকুল, কিন্তু অর্থাৎ দেখো এই একটা মলিকুল, এই একটা মলিকুল, এদের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে, তাহলে একে বলবো আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। বা ধরো আমি যদি বলি HF, আবার ধরো HF, তাহলে কি হবে, এইখানে এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে। দেখো এই একটা আমার HF মলিকুল, এই একটা আমার HF মলিকুল, তাহলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন হচ্ছে, তাহলে সেজন্যকে বলবো আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। অর্থাৎ যখন দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ধন হবে তখন তাকে বলবো আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। আর একটা হচ্ছে অন্তঃআণবিক মানে কি, ইন্ট্রামলিকুলার। ইন্ট্রা শব্দের অর্থ হচ্ছে একই মলিকুল। তোমরা মানে স্কুলে দেখেছো যে তোমাদের মানে কম্পিটিশন হয়, ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন। ইন্টার স্কুল কম্পিটিশন মানে অনেকগুলো ডিফারেন্ট স্কুলের মধ্যে কম্পিটিশন হয়, আর আর
ইন্ট্রা স্কুল কম্পিটিশন, মানে আমার একই স্কুলের বিভিন্ন ক্লাস স্টুডেন্টদের মধ্যে কম্পিটিশনটা হয়, তাহলে সেটাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি সেই জিনিসটা। ইন্টারমলিকুলার মানে দুটো আলাদা মলিকুল, আর ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একই মলিকুলের মধ্যে আমার হাইড্রোজেন বন্ধনটা হবে। তাহলে এখানে একই মলিকুলে হাইড্রোজেন বন্ধন কিরকম, ধর আমি যদি এইরকম একটা মলিকুল নেই, এইরকম, এর নাম তোমরা পরে পড়বে, নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল, ওকে। এবার দেখো এখানে একটাই, এই আমার পুরোটাই কিন্তু একটাই মলিকিউল, মানে একটাই যৌগ। এখানে দেখো এমন আছে, এখানে যৌগটা দেখো, এখানে এই OH এর এইটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, আবার এইখানে দেখো এইখানে এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে দেখো, এই যে আমার এখানে H আর অক্সিজেন এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে এরকম, অর্থাৎ এইটাকেই বলছি আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন। তাহলে কি হলো না, আমার হাইড্রোজেন বন্ধন দু প্রকার, একটা হচ্ছে ইন্টারমলিকুলার যখন দুটো ডিফারেন্ট মলিকুলের মধ্যে হবে, আর একটা হচ্ছে আমার ইন্ট্রামলিকুলার যখন একই মলিকুলের মধ্যে আমার হাইড্রোজেন বন্ধনটা তৈরি হচ্ছে। হলো? এরপরে বলি যে এই যে আমরা হাইড্রোজেন বন্ধনটা পড়লাম, প্রথমে বলেছিলাম এটা খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা ইম্পর্টেন্ট, কারণ এই হাইড্রোজেন বন্ধনের উপর ডিপেন্ড করছে অনেক কিছু জিনিস, কোনো একটা রাসায়নিক যৌগের বিভিন্ন জিনিসগুলোর উপর ডিপেন্ড করছে। কি কি? তাহলে আমরা এবার পড়বো যে হাইড্রোজেন বন্ধনের প্রভাব, অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের ফলে কোন কোন ধর্মের সাধারণত পরিবর্তনগুলো হয়। তাহলে আমরা পড়বো হাইড্রোজেন বন্ধনের প্রভাব। এটা কিরকম দেখো, ধর আমি এই যে এক্ষুনি বললাম যে এই চেপের ক্ষেত্রে কি হয়, তাহলে এখানে একটা এরকম হাইড্রোজেন বন্ডিং আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ডিং আছে। দিস ইজ ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, এরকম। অর্থাৎ এইরকম অসংখ্য আমার এইচ এর মলিকুল একসঙ্গে আমার আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের দ্বারা একসঙ্গে যুক্ত আছে, যার ফলে কি হয়, একসঙ্গে যুক্ত হওয়ার ফলে এদের কিন্তু আণবিক গুরুত্বটা বেড়ে যায়। অর্থাৎ টোটাল আণবিক গুরুত্ব, মলিকুলার ওয়েট, টোটাল আণবিক গুরুত্ব মানে কি, এইচএফ এর যেমন ছিল আণবিক গুরুত্ব তেমনই হয়ে যাবে, কিন্তু যখন একসঙ্গে যুক্ত আছে তখন তার টোটাল আণবিক গুরুত্বটা অনেক বেড়ে যাবে। এবার কি হবে, এই আণবিক গুরুত্বের উপরে যে সমস্ত ধর্মগুলো নির্ভর করে, যেমন বিশেষ করে কি কি ধর্ম নির্ভর করে, একটা হচ্ছে গলনাঙ্ক, আর কি স্ফুটনাঙ্ক, আচ্ছা, এছাড়া নির্ভর করে ধরো সান্দ্রতা, পৃষ্ঠটান, এইরকম অনেক আমার ভৌত ধর্ম নির্ভর করে। তাহলে এই সমস্ত ধর্মগুলো কিন্তু আমার এই হাইড্রোজেন বন্ধনের প্রভাবে কিন্তু কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে। কিরকম, এই যে সাধারণত কি হয়, দু প্রকার হয়, একটা বললাম আন্তরাণবিক, আর একটা বললাম অন্ত আণবিক। আচ্ছা, আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন হলে কি হয়, সাধারণত গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো সাধারণত বেড়ে যায়। কেন বেড়ে যাবে দেখো, না আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন মানে দুটো আলাদা আলাদা মলিকুল, তাহলে কি হবে, এখানে দেখো এইটা আমার একটা, এইটা আমার একটা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন, ফলে এখানে কি আছে, অসংখ্য এইচএফ মলিকুল একসঙ্গে আমার যুক্ত আছে। ফলে এইচএফ কে যদি আমাকে মানে ফোটাতে হয়, যদি এটাকে যদি আমাদেরকে ফুটিয়ে মানে বাসে পরিণত করতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত বন্ডগুলো ব্রেক করতে হবে, তার মানে কি আমাকে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে, সেই জন্য এর কিন্তু আমার
গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কটা কিন্তু বেড়ে যায়। উল্টো দিকে অন্ত আণবিক হলে কি হয়, উল্টোটা হয়, মানে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। কারণটা হচ্ছে যেহেতু অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা একই অণুর মধ্যে হয়, ফলে এখানে কিন্তু অণুগুলো অন্য কোনো অণুর সাথে কিন্তু যুক্ত হতে পারে না, ফলে এখানে কিন্তু এক একটা অণু কিন্তু পরস্পর থেকে পরস্পর সেপারেট থাকে, যার ফলে কি হয়, এদেরকে আমরা খুব সহজেই ফুটিয়ে বাষ্পায়িত করতে পারি। হলো? আচ্ছা, এবার আমি এখান থেকে বেশ কিছু তোমাদেরকে প্রশ্ন উত্তর করবো, তোমার জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। প্রথমত বলি, হাইড্রোজেন বন্ধনের একটা খুব বিশাল বড় প্রয়োগ হচ্ছে আমাদের যে বর্তমান অস্তিত্ব সেটা কিন্তু পুরোপুরি এই হাইড্রোজেন বন্ধনের উপর নির্ভর করছে। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যদি আমাদের এক্সিস্ট না করতো, তাহলে কিন্তু আমাদের এই পৃথিবীতে জীবজগতের কোনো অস্তিত্বই থাকতো। তার কারণটা হচ্ছে আমরা জলকে H2O কে তরল অবস্থায় পাই, তার কারণটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের জন্য। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন যদি না থাকতো তাহলে কিন্তু আমরা জলকে কোনোদিনই তরল অবস্থায় পেতাম না, অর্থাৎ জলটা সবসময় গ্যাসীয় অবস্থায় থাকতো। আর জল যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাই কি আমরা কোনোদিনই পান করতে পারবো? কোনোদিনই পান করতে পারবো না। তোমরা প্রত্যেকেই জানো যে জল না থাকলে কিন্তু জীবজগতের অস্তিত্ব সম্ভব নয়। তার মানে আমাদের এই পৃথিবীতে জীবজগতের অস্তিত্বের জন্য এই হাইড্রোজেন বন্ধনের একটা বিশাল বড় একটা অবদান আছে। হলো? আচ্ছা, আচ্ছা, এবার আমি তোমাদেরকে কয়েকটা এখানে প্রশ্ন উত্তর বলবো, তোমরা আরো কিছু বই তোমরা পেয়ে যাবে। যেমন আমি একটা বলি এরকম যে H2O আর H2S, H2O এর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, বাট H2S এর ক্ষেত্রে বয়লিং পয়েন্ট হচ্ছে এর থেকে খানিকটা কম। অর্থাৎ এই জলটা হচ্ছে সাধারণ উষ্ণতায় তরল, এর সাধারণ উষ্ণতায় তরল, বাট H2S সাধারণ উষ্ণতায় কিন্তু গ্যাসীয়। কি বললাম প্রশ্নটা? আমি প্রশ্নটা পুরোটা লিখছি না, জাস্ট এখানে বলে দিচ্ছি। আচ্ছা, আমি তাহলে প্রশ্নটা লিখেই দিই যে এইরকম যে H2S এর আণবিক গুরুত্ব H2O থেকে বেশি হওয়া সত্ত্বেও H2O সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু H2S সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। কেন? কোশ্চেনটা একটু ভালো করে দেখো কি বলেছে। H2S এর আণবিক গুরুত্ব H2O থেকে বেশি হওয়া সত্ত্বেও H2O সাধারণ উষ্ণতায় তরল, কিন্তু H2S সাধারণ উষ্ণতায় গ্যাসীয়। আচ্ছা, কোনো একটা মলিকুলের স্ফুটনাঙ্ক নির্ভর করে তার আণবিক গুরুত্বের উপর। স্ফুটনাঙ্ক এবং তার গলনাঙ্ক গলনাঙ্ক, এটা নির্ভর করে কি সেই মলিকুলের আণবিক গুরুত্ব কত। এবার দেখো, আণবিক গুরুত্ব বাড়লে স্ফুটনাঙ্কের গলনাঙ্কটা বাড়ে, আণবিক গুরুত্ব কমলে এগুলো সাধারণত কমে। কিন্তু এখানে দেখো ঠিক উল্টো হয়ে যাচ্ছে, অর্থাৎ H2S আণবিক গুরুত্ব কত?
2 প্লাস সালফারের 32 তার মানে 34। আর সেইখানে H2 এর কত দেখো, সেখানে H2 এর হচ্ছে মাত্র 18। তাহলে দেখো H2S এর আণবিক গুরুত্ব H2O থেকে বেশি হওয়া সত্ত্বেও বলছে H2O সাধারণত তরল, মানে H2O এর বয়েলিং পয়েন্টটা H2S এর থেকে বেশি। তাহলে তার কারণ কি হবে, তার ব্যাখ্যাটা কি হবে? এইখানে ব্যাখ্যা দেবো আমরা কি দ্বারা, ব্যাখ্যা দেবো আমরা হাইড্রোজেন বন্ধন দ্বারা। কিরকম না দেখো, এইটা আমার H2O আর এইটা আমার H2S, ঠিক আছে। এবার দেখো অক্সিজেন আর সালফারের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, কারণ পর্যায় সারণী 16 নম্বর পর্যায়ের উপরে আছে অক্সিজেন আর তলায় আছে সালফার। আর কি না, অক্সিজেন এবং সালফারের মধ্যে অক্সিজেনের আকার ছোট। আমি আগেই বলেছিলাম যে হাইড্রোজেনটা যে পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে সেই পরমাণুটার আকার যত ছোট হবে তত কি হবে, আমার হাইড্রোজেন বন্ধনটা আমার তত বেশি দৃঢ় বা শক্তিশালী হবে। তাহলে যেহেতু আমার অক্সিজেনের আকারটা সালফারের থেকে ছোট, সেই জন্য জলের মলিকুলগুলোর মধ্যে যে আমার হাইড্রোজেন বন্ধনটা হবে, মানে এইরকম যে এর মধ্যে একটা আমার হাইড্রোজেন বন্ধন হবে, আবার ধরো এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে, আর এর মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন হবে। তাহলে দেখো এইরকম হাইড্রোজেন বন্ধনের সাহায্যে অসংখ্য জলের মলিকুল যুক্ত আছে। একই রকম এইখানেও কিন্তু হাইড্রোজেন বন্ধন হবে, H2S এর ক্ষেত্রেও কিন্তু আমার হাইড্রোজেন বন্ধন হবে এরকম। আবার ধরো এরকম। তাহলে দেখো যেহেতু অক্সিজেনের থেকে সালফারের আকারটা বড়, সেই জন্য এই H2S এর মধ্যে যে আমার হাইড্রোজেন বন্ধনগুলো হচ্ছে সেগুলো কিন্তু এর তুলনায় কম শক্তিশালী বা কম দৃঢ়। সেই জন্য H2S এর এই হাইড্রোজেন বন্ধনটা খুব সহজেই ভেঙে যায় এবং এটা খুব সাধারণ উষ্ণতায় তরল থেকে গ্যাসীয় হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু জলের ক্ষেত্রে আমার হাইড্রোজেন বন্ধনটা এর থেকে দৃঢ় হয়, সেই জন্য কিন্তু এটা সাধারণ উষ্ণতায় এটাকে আমরা ভাঙতে পারি না, সেই জন্য এটাকে আমরা সাধারণ অবস্থায় তরল পাই। এটাই হচ্ছে কারণ। আমরা আরেকটা দেখব কোশ্চেন, অর্থাৎ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এবং অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন এদের মধ্যে যে মানে পার্থক্যটা, তার উপর টেস্ট করে আমরা একটা এখানে কোশ্চেন করব যে অর্থ নাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক, আচ্ছা স্ফুটনাঙ্ক না বলে এটাকে যদি আমরা গলনাঙ্ক বলি তাহলে মনে হয় এটা মানে বেটার। স্ফুটনাঙ্ক অবশ্যই হবে, আচ্ছা আমি গলনাঙ্কই বলবো, কারণ এটা সলিড কম্পাউন্ড। অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক প্যারা নাইট্রোফেনলের তুলনায় কম হয়, যদিও এদের আণবিক গুরুত্ব সমান। কারণ দেখো কি বলেছে, অর্থনাইট্রোফেনলের গলনাঙ্ক প্যারানাইট্রোফেনলের তুলনায় কম হয়, যদিও এদের আণবিক গুরুত্ব সমান। আমরা একটু আগে করলাম যে আণবিক গুরুত্বের উপর ডিপেন্ড করছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে। তাহলে
আণবিক গুরুত্ব বাড়লে মরণাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটো বাড়ে। তাহলে অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল এদের বলছে আণবিক গুরুত্ব সমান। তাহলে কি রকম? এইটার নাম হচ্ছে অর্থনাইট্রোফেনল। আমরা পরবর্তীকালে আমরা পড়বো এই কম্পাউন্ডগুলো সম্বন্ধে, এটুকু জেনে রাখো। এটার নাম হচ্ছে অর্থনাইট্রোফেনল। আর প্যারাটা কোনটা? প্যারানাইট্রোফেনল। দেখো সবকিছু একই আছে, শুধু পার্থক্যটা কি আছে দেখো, এখানে OH গ্রুপ আর NO গ্রুপ দেখো পরপর দুটো কার্বনে আছে, আর এখানে দেখো সেটা 1 2 3 মানে 4টে কার্বন পরে আছে। এটাই শুধু এর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এইটা হচ্ছে প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এখানে সমস্ত কিছু অ্যাটম একই, ফলে এদের আণবিক গুরুত্ব সেম হবে। তাহলে এদের বয়লিং পয়েন্ট তাহলে এদের মেল্টিং পয়েন্টটা কেন ডিফাইন, কারণ এর বেশি এর কেন কম? তার কারণটা হচ্ছে দেখো এইখানে কি হচ্ছে অর্থনাইট্রোফেনলের ক্ষেত্রে দেখো যেহেতু এই দুটো গ্রুপ পরস্পর কাছাকাছি আছে, ফলে এইখানে এই OH এর আমার হাইড্রোজেন আর NO2 অক্সিজেন কাছাকাছি আছে, ক্লোজ আছে, ফলে এদের মধ্যে একটা আমার এখানে একটা আমার কি হচ্ছে না, এখানে একটা হাইড্রোজেন বন্ধন হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো? এটা বলবো আমরা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, বা বলা হয় ইন্ট্রা। তো এখানে একটা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে। উল্টো দিকে এখানে দেখো OH আর NO2 এর মধ্যে দেখো অনেক বেশি ডিসটেন্স, ফলে এরা কিন্তু এদের মানে এই হাইড্রোজেন আর এই অক্সিজেন কিন্তু ক্লোজ আসতে পারবে না, যার ফলে কি হবে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। কি বন্ধন তৈরি হবে না? কোনো অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি হবে না। পরিবর্তে কি হবে? পরিবর্তে এখানে হবে আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধন। কি রকম? আর একটা যদি আমরা এরকম প্যারানাইট্রোফেনল নেই, দেখো তাহলে এর সঙ্গে এর একটা হাইড্রোজেন বন্ধন হবে। দেখো এইটাকে বলছি আমরা আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন। কি বললাম বোঝা গেল? তাহলে এইখানে হচ্ছে আমার অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বা ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ধন, আর এখানে হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা ইন্টারমলিকুলার। যেহেতু এখানে আমার ইন্টারমলিকুলার হচ্ছে, ফলে দেখো এখানে দুটো মলিকুল নয়, এখানে আরো এর পাশে আরো একটা প্যারানাইট্রোফেনল আছে, তার সঙ্গে আবার এর হবে, অর্থাৎ এরকম অসংখ্য প্যারানাইট্রোফেনল পরস্পর হাইড্রোজেন বন্ধনের সাহায্যে একসঙ্গে জুড়ে আছে। ফলে এদেরকে ভাঙতে গেলে আমাদেরকে বেশি করে শক্তি প্রয়োগ করতে হবে, কারণ আমাদেরকে এই হাইড্রোজেন বন্ডটা ব্রেক করতে হবে। যার জন্য কিন্তু এখানে যেহেতু একই মলিকুলের মধ্যে আছে, ফলে এখানে আমার এখানে ভাঙা তখন, অর্থাৎ এখানে একটা মলিকুল কিন্তু আলাদা আলাদা আছে। সেই জন্য এদের ওভারঅল আণবিক গুরুত্বটা কিন্তু এর থেকে অনেক বেশি হয়। সেই জন্য কি হয়, প্যারানাইট্রোফেনলের মেল্টিং পয়েন্টটা অর্থনাইট্রোফেনল থেকে কিন্তু বেশি হয়, যদিও এদের আণবিক গুরুত্বটা কিন্তু সমান। অর্থাৎ আণবিক গুরুত্ব সমান, কিন্তু যেহেতু এখানে আমার রয়েছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, সেই জন্য এর ক্ষেত্রে বয়েলিং পয়েন্টটা এর থেকে বেশি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই সংক্রান্ত আরো কিছু তোমরা কোশ্চেন বইতে পেয়ে যাবে, এবং সেগুলো তোমরা সেখান থেকে তোমরা একটুখানি ট্রাই করবে। আমি এটা সম্বন্ধে আর বেশি কিছু বলছি না।